এরা প্রত্যুত্তরে মুচকি হাসল। কিছু কিছু মানুষ এই ছাত্রছাত্রীর মাঝে থাকার জন্য শিক্ষক পেশাটা নিজের সাথে জড়িয়ে নেয়। কেউ কেউ পেটে এক দানার দায়ে পড়ে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুললেও দিন শেষে এই সমাজে তারা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের এই পেশাটাকে ঊর্ধ্বে না রাখলেও নিম্নে রাখেনি এই সমাজ। ছাত্রছাত্রী পড়ানোর প্রথম অভিজ্ঞতা মীরার। সবার মাঝে কিছুটা অস্বস্তি হচ্ছে তার। কক্ষে মোট ৩০ জনের মধ্যে প্রায় ২৩ জন শিক্ষার্থী উপস্থিত। তারা নিজেদের দুষ্টুমির মধ্যে মজে আছে। মীরা তাদের কি বলে শান্ত করবে ভেবে পেল না। বাচ্চাদের ধমকাতেও খারাপ লাগছে। সে অবশ্য আবার অনেক বাচ্চার সাথেই থেকেছে এতিমখানায় থাকতে। এতিমখানায় সবাই তাকে প্রচন্ড ভালোবাসতো। এতিমখানা যে জ্বালাতো সে সব সময় মীরাকে চোখে হারাতো। মীরাকে সব শিশুর চেয়ে বেশি যত্নে বড় করেছেন তিনি। মীরাও তাকে নিজের মা সমতুল্য মনে করে। স্টুডেন্টরা চিল্লাচ্ছে আর আপনি এইভাবে দাঁড়িয়ে কি দেখছেন মিস মীরা? আকস্মিক কথায় মীরা হচকচিয়ে বাহিরে তাকালো। আদ্রিকের গম্ভীর মুখশ্রী দেখে বোকা চোখে সারা ক্লাসে চোখ বুলালো। মীরা, আদ্রিকের মৃদু স্বরে মীরা কেঁপে উঠল। ঘাড় কাত করে বলল, হ্যাঁ, ওরা চিল্লাচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মীরা বাঁকা হেসে বলল, আসলে আমি নতুন তো, ওদের বকতেও কেমন যেন খারাপ লাগছে। আদ্রিক প্রবেশ করতে করতে আর চোখে মীরার দিকে তাকিয়ে বলে, মানে গিল্টি রাখলে তো এই প্রফেশন আপনার জন্য না। শিক্ষকরা থাকবে স্ট্রং পার্সোনালিটির। সোজা ভাষায় কথা না মানলে শাসন করতে হবে। এরকম নরম মনের হলে চলবে না। মীরার স্বপ্ন ঢুক গিলল। ইতিমধ্যে সকল শিক্ষার্থী আদ্রিককে দেখে নিজেদের মাঝের কথাবার্তা বন্ধ করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে দিয়েছে। আদ্রিক মৃদু হেসে বলল, শিক্ষক হলে এমন হবেন যে শিক্ষার্থীরা আপনাকে দেখে সসম্মান দেখিয়ে দাঁড়িয়ে পড়বে। মীরা উপর নিচ মাথা দোলালো। আদ্রিক উচ্চস্বরে সকলের উদ্দেশ্যে বলল, উনিই তোমাদের নতুন শিক্ষক মীরা। আজ থেকে তোমাদের গণিত ক্লাস উনিই নেবেন। আশা করি তোমরা কেউ ওনাকে কোনো রকম জ্বালাবে না। মঞ্চ থেকে নেমে হাঁটা ধরল আদ্রিক। সকলে আর একবার দাঁড়িয়ে উচ্চস্বরে তাকে সালাম দিল। আদ্রিক মৃদু হেসে মাথা দুলিয়ে চলে গেল। প্রায় ৪-৫ ঘন্টা ক্লাস নিয়ে বের হলো মীরা। অনন্ত হুমায়ুনের বরাদ্দকৃত ঘরে তাকে না পেয়ে চিন্তিত মুখে বাহিরে এলো। সে তো চিনে না এখানের কিছুই। কার সাথে যাবে? আদ্রিককেও পাচ্ছে না। এখানে দাঁড়িয়েছো কেন? পুরুষালী কণ্ঠে মীরা তাকালো। আদ্রিককে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ছলছল দৃষ্টিপাত নিপেক্ষে করলো। তাতে আদ্রিক ভড়কে গেল। থতমত খেয়ে বলল, কাঁদছো কেন? কাঁদিনি, কেউ ছিল না দেখে চিন্তিত ছিলাম। আদ্রিক মৃদু স্বরে বলল, অন্তত আব্বু তো চলে গিয়েছিল, আমি রয়ে গিয়েছিলাম তোমাকে সাথে করে নিয়ে যাবো বলে। মীরা অস্ফুষ্ট স্বরে ওহ বলে গাড়িতে উঠে বসলো। আদ্রিকও তার পাশে বসলো। বিশাল বহুল এক রেস্তোরাঁর সামনে বসে ব্রেক কষল আদ্রিক। হঠাৎ ব্রেক কষায় আকস্মিকভাবে মীরা ঝুঁকে পড়ল। ভয়ে তটস্থ হয়ে মীরা চোখ দুটো মুদে নিল। তবে কপালে ব্যথা অনুভব করল না মীরা। পিটপিট করে চোখ খুলে তাকালো। উষ্ণ হাতের ছোঁয়া যেন তার শির দ্বারা দিয়ে আলাদা শিহরণ বয়ে নিয়ে গেছে। মীরা তড়িঘড়ি করে মেরুদণ্ড সোজা করে বসলো। আর চোখে আদ্রিকের দিকে তাকাতেই দেখলো আদ্রিক তার দিকে তাকিয়ে আছে। তার তাকানোতে বলল, স্টুপিড, এখনই তো ব্যথা পেতে। মীরা ভার কণ্ঠে বলল, খেয়াল করিনি আমরা এখানে এসেছি কেন। আদ্রিক জবাব দিল না। তাতে মীরা অপমানিত বোধ করলো খানিকটা। আদ্রিক সিট বেল্ট খুলে গাড়ি থেকে বের হলো। মীরা তাকে অনুসরণ করে তার পিস পিস রেস্তোরাঁয় ঢুকলো। ভেতর দিক থেকে রেস্তোরাঁটা ভীষণ আকর্ষণীয় দেখতে। সবাই আশেপাশে দাঁড়িয়ে তাদের হাতের ফোন দিয়ে ছবি তুলছে। মীরা আশপাশ পর্যবেক্ষণ করে টেবিলে বসলো। আদ্রিকের হাতে ফোন বহমান। মীরা আর চোখে আদ্রিককে দেখলো। আদ্রিক কাকে যেন বরংবর ফোন করছে। কপালে বিরক্ত মাখা, দুফোঁটা ভাঁজ পড়েছে। বিরক্তিতে বর্গীয় উচ্চারণ করে টেবিলে বসলো। মীরা মন্থর গলায় বলল, আপনাকে চিন্তিত দেখাচ্ছে যে। আদ্রিক পুনরায় ফোন কানে দিয়ে বলল, আমার একটা ফ্রেন্ড আসবে এখানে, বারবার কল করছি তারপরও উঠাচ্ছে না। হয়তো রাস্তায় জ্যামে আটকা পড়েছে।
অপেক্ষা করুন, কিছুক্ষণ এসে পড়বে। আদ্রিক ছোট করে বলে ফোন কান থেকে নামালো। মীরাকে বলল, এখানের আশপাশটা ঘুরে দেখবে, অনেক সুন্দর। এই রেস্তোরাঁটা 1-1.5 বছর আগেই তৈরি করা হয়েছে, কয়েকদিনের মাঝেই অনেক সুনাম অর্জন করেছে। হঠাৎ মেয়েলি গলায় আদ্রিকের নাম শুনে তার কণ্ঠস্বর অনুসরণ করে তাকালো মীরা ও আদ্রিক। আদ্রিকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এক দমকা হাওয়া মীরার মুখশ্রী পেরিয়ে গেল। ঘন কালো চুলগুলো অবিন্যস্ত হয়ে গেল সাথে সাথে। মীরা বিরক্ত বোধ করলো। তর্জনী দিয়ে চুলগুলো সরিয়ে তাকালো আদ্রিকের দিকে। তার ঠোঁটে বহুদিন পর কাউকে কাছে পাওয়ার হাসি লেগে আছে। মীরা আদ্রিকের নিকটবর্তী চেয়ারে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, মেয়েটিকে না দেখলে মীরা বুঝতো না। মেয়েটার মুখ ভরে অগাধ মায়া। মীরা শুকনো ঢোক গিলে আদ্রিকের দিকে তাকালো। তাদের দুজনের মাঝে যেন সে অদৃশ্য। আদ্রিক আর মেয়েটির কথা বলার মাঝে মীরা বুঝতে পারল মেয়েটি আর কেউ না, স্বয়ং আদ্রিকের বান্ধবী। অরিনের দৃষ্টি পড়ল কপাল কুঁচকে বসে থাকা মীরার দিকে। মীরা কিছুটা নড়ে চড়ে উঠল। অরিন মুচকি হেসে বলল, দেখ, আমাদের কথার মাঝে তো মেয়েটাকে ভুলেই গেছিলাম। মেয়েটা কে রে আদ্রিক? আদ্রিক মীরার দিকে স্থির দৃষ্টিপাত ফেলল। মীরা খানিক অস্বস্তিতে পড়ে গেল। আদ্রিক মীরার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে অরিনকে বলল, ও আদ্রিকার ভার্চুয়াল লাইফের ফ্রেন্ড, ঢাকায় পড়াশোনা করতে এসেছে। অরিন মুখে হাসি রেখে বলল, এই যুগে এসেও এত বিশ্বস্ত বান্ধবী পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। আদ্রিকার কপাল খুলে গিয়েছে। আদ্রিক প্রত্যুত্তর করলো। মীরা অপ্রস্তুত হাসলো অরিনের দিকে তাকিয়ে। অরিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার নাম কি? মীরা। অনেক সুন্দর নাম, তার চেয়েও বেশি সুন্দর তুমি। আমি মেয়ে হয়েও তোমার প্রেমে পড়ে গেলাম। তোমাকে যে পাবে সে অনেক ভাগ্যবতী। মীরা তাচ্ছিল্যের সাথে হাসলো। আদ্রিক আড়চুকে তা দেখলো। অরিন, তাহলে এখন ওঠা যাক, অনেকক্ষণই তো হয়েছে বসলাম, বাসা সবাই চিন্তা করবে নয়তো। তাড়াহুড়ো দেখিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আদ্রিক। অরিন চকিত নয়নে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, চল। দুজন উঠে হাঁটা ধরলো। মীরা গুটি গুটি পায়ে আদ্রিকের পিছ পিছ যেতে শুরু করলো। গাড়ির কাছে আসতেই অরিন ফ্রন্ট সিটে বসার জন্য দরজা খুলতেই আদ্রিক তাড়াহুড়ো করে বলল, অরিন, আমি পেছনে তোর একটা লাগেজ রেখেছি, তুই ফ্রন্ট সিটে বসলে ওটা পড়ে যাবে, তাই তুই বরং পিছিয়ে বস তোর যাবতীয় জিনিস নিয়ে। অরিন থমথমে মুখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক চোখ সরিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। অরিনের কথা না বাড়িয়ে পিছে উঠে বসলো। অরিনের মন খারাপ হবে ভেবে মীরা অরিনের পিছে পিছে তার সাথে বসতে নিলে কারো ভরাট কণ্ঠে তার চরণ দুটো থেমে গেল। শুকনো ঢোক গিলে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিক মীরাকে উদ্দেশ্য করে বলল, আমি কি ড্রাইভার? তুমি সামনে এসে বসো। আদ্রিকের থমথমে মুখশ্রী দেখে মীরা ইতস্তত বোধ করলো। ক্লান্ত শরীর নিয়ে হেলে দুলে উঠে বসলো। আদ্রিক মীরার ক্লান্ত মুখ পানে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। জ্যামের কারণে 30 মিনিট বাদে হুমায়ুন মঞ্জিলের সামনে এসে থামলো গাড়ি। আদ্রিক মীরাকে ডাকতে নিলে ক্লান্ত মীরার ঘুমন্ত মুখশ্রী দেখল। শ্যামবর্ণের কি নিষ্পাপ তার মুখশ্রী। আদ্রিক শুকনো ঢোক গিলে মীরার হাতের ওপর হাত রেখে ধাক্কা দিল মীরাকে। মীরা উঠল না তবুও। মীরার ঘুমন্ত মুখশ্রী দেখে মীরাকে আর জাগাতে দিতে মন চাইল না আদ্রিকের। গাড়ি থেকে বেরিয়ে বিপরীত দরজা দিয়ে মীরার নিকট গেল। গভীর ঘুমে তলিয়ে যাওয়া মীরার ঘুমের কারণে মুখ বেঁকিয়ে গেছে। আদ্রিক মীরার হাত শক্ত করে চেপে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অতঃপর মীরাকে কোলে তুলে হাঁটা ধরল। অরিন শুদ্ধ হয়ে গেল আদ্রিকের এরূপ আচরণে। অরিনের টনক নড়ল। আদ্রিক মীরাকে পছন্দ করে না তো? না, এমন হতেই পারে না। আদ্রিক তো তাকে পছন্দ করে। আদ্রিকের বিদেশ থাকাকালীন পর্যন্ত আদ্রিকের সাথে সম্পর্ক ছিল তার। সেটাকে কোনো মতেই প্রেমের সম্পর্ক বলা যায় না, কিন্তু সম্পর্ক তো সম্পর্কই। তবে আদ্রিক অন্য কোনো নারীকে ছুঁয়ে কেন? আদ্রিকের জীবনে কি অন্য কোনো নারীর আগমন হয়েছে? অরিন কাঁপা কাঁপা পায়ে নিজের লাগেজ নিয়ে বাড়ির দিকে গেল। মার্জিয়া বেগম তার যা দাঁড়িয়ে আছে দরজা খুলে। তাদের সবার চোয়াল হাত ব্যাগে হা হয়ে গিয়েছে।
কেন হয়েছে তা অরিনের বুঝতে বাকি নেই। সে দীর্ঘশ্বাস ফেলে তটস্থ পায়ে আদ্রিকের পাশে যেয়ে দাঁড়ালো। মার্জিয়া বেগম ও অনন্ত হুমায়ুনের স্ত্রী তনিমা খাতুন তাকালেন অরিনের দিকে। মার্জিয়া বেগম এক নজর আদ্রিকের দিকে তাকালেন। শক্ত পায়ে দাঁড়িয়ে আছে সে, যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। তনিমা খাতুন মুখ খুললেন। রীতিমতো আদ্রিকের কোলে ঘুমন্ত মীরাকে দেখে তিনি ভড়কে গেছেন। আদ্রিক, তুমি মীরাকে এইভাবে কোলে নিয়েছো কেন? আদ্রিক সোজা সাপটা উত্তর দিল। মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, ডেকেও ওঠেনি, তাই আর ডাকিনি, সোজা কোলে তুলে নিয়েছি। কোনো মানুষকে ডেকে তোলার মতো এত ধৈর্য আমার মধ্যে নেই, জানোই তো ছোট আম্মু। তনিমা খাতুন জোরপূর্বক হাসলেন। আদ্রিকের কথার উল্টো পিঠে তিনি বা মার্জিয়া বেগম কেউই কিছু বললেন না। অরিন মা দেশে ফিরলে কবে? ক্লান্ত অরিন জোরপূর্বক হেসে বলল, গতকাল ফিরেছি আন্টি। মার্জিয়া বেগম অবাক সুরে বললেন, দেশে ফিরলে জানালে না যে? চমকাতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে আমি নিজেই চমকে গিয়েছি। বলেই আদ্রিকের দিকে আর চোখে তাকালো। মার্জিয়া বেগম অরিনকে কিছু বলবেন তার আগেই অরিন বলে ওঠে, আন্টি, আমি খুব খুব বেশি ক্লান্ত। আমি রেস্ট নিতে আসি। তোমার সাথে আজকে সারাটা দিন গল্প করব। অরিনের কথায় মার্জিয়া বেগম তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। আদ্রিক, তুই ওর ব্যাগগুলো রুমে নিয়ে যাস। যে রুমে মীরা থাকছে। আদ্রিকের কথায় মার্জিয়া বেগম থতমত খেলেন কিছুটা। অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, মীরা না হয় আদ্রিকার রুমে থাকবে, তুই দিয়াই অরিনকে। আদ্রিক মার্জিয়া বেগমকে কিছু না বলে গটগট পায়ে মীরাকে নিয়ে ওখান থেকে চলে গেল। তনিমা, মার্জিয়া, অরিন স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আদ্রিকের পানে। অরিন অনুভব করলো তার কষ্ট হচ্ছে। আদ্রিক তারই সামনে অন্য এক মেয়েকে ছুঁয়েছে, তাতেই যেন তার খারাপ লাগছে। তার মনে ভীষণভাবে আঘাত লেগেছে। আদ্রিক তো তাকে কোনো ছুঁয়ে বলেনি ভালোবাসে বা পছন্দ করে। তবে কেন মীরার প্রতি আদ্রিকের এত যত্ন? যেন মীরাকে আগলে রাখাটাই তার দায়িত্ব। মার্জিয়া বেগম অরিনের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, আদ্রিকের ব্যবহারে মন খারাপ করো না অরিন মা, আসলে ছেলেটা একটু বেশিই দয়ালু। অরিন জোরপূর্বক হাসলেন। নিজের লাগেজ শক্ত করে চেপে ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মার্জিয়া বেগমের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আদ্রিকের প্রতি অরিনের যত্ন, ভালোবাসা, এতদিন এইসব কিছুই তিনি লক্ষ্য করতেন। তখন থেকেই অরিনকে আদ্রিকের অর্ধাঙ্গিনী হিসেবে কল্পনা করে এসেছেন, যা আদ্রিক বা অরিন কেউই জানে না। তিনি ঠিক করেছিলেন তারা দুজন দেশে আসলে তাদের দুজনের বিয়ে দিয়েই ছাড়বেন, যে কোনো মূল্যে। আদ্রিক না চাইলে তিনি হুমকি দিবেন আদ্রিককে, তবুও এই বিয়ে দিয়েই ছাড়বেন। মনে মনে পণ করলেন মার্জিয়া বেগম। অরিন লাগেজ হাতে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতে নিলে তার চোখ পড়ে আদ্রিকের রুমে। দরজা ভিড়ে রাখা হয়েছে আদ্রিকের রুমে। না চাইতেও যেন পা দুটো ওই রুমেতে যেতে চাইছে। মস্তিষ্কের বিরুদ্ধে যেয়ে লাগেজ ছেড়েই আদ্রিকের রুমের দিকে পা বাড়ালো অরিন। মনে ভয় কাজ করছে তার। কাঁপা কাঁপা পায়ে আদ্রিকের ঘরে প্রবেশ করলো। যা দেখলো তাতে অরিনের পা অবশ হয়ে গেল। শ্বাস আটকে এলো অরিনের। থমথমে পরিবেশ। অরিনের স্থির দৃষ্টিপাত বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা মীরার দিকে। নেত্রপল্লবে অশ্রু চিকচিক করছে, যেন যে কোনো সময় গাল বেয়ে টুপ করে মেঝেতে পড়বে। বাথরুমের দরজা খট করে খুলে আদ্রিক বের হলো। বিরক্তিমাখা দৃষ্টিপাত তার। আদ্রিক অরিনকে নিজের রুমে দেখে কিঞ্চিত অবাক হলো। অরিনের দৃষ্টিপাত অনুসরণ করে ঘুমন্ত মীরার দিকে তাকালো। সামান্য স্তম্ভিত হয়ে অরিনের দিকে ফের তাকালো। অরিন আদ্রিককে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলল, মীরা এখানে কি করছে আদ্রিক? অরিনের রুদ্ধ কণ্ঠস্বর। মানুষ কিছু পারুক আর না পারুক, নিজের প্রিয় মানুষটিকে স্বচক্ষে কারো অধীনে দেখতে পারবে না। প্রিয় মানুষটা যে মানুষের প্রাণের চেয়েও বেশি প্রিয়। আদ্রিক প্রথমে থতমত খেলেও পর মুহূর্তে নির্দ্বিধায় বলল, দেখতে পারছো না? অরিন আঁখি যুগল বন্ধ করে ঘন ঘন শ্বাস নিল। রাগের সীমা ছাড়িয়ে যাচ্ছে যে তার। দাঁতে দাঁত চেপে বলল, তুই এত কথা পেঁচানোর কিভাবে শিখেছিস আদ্রিক? আদ্রিক তাচ্ছিল্যের হাসি গম্ভীর মুখে বলল, তুই চলে যা। অরিন ঘৃণিত দৃষ্টি ফেলল আদ্রিকের ওপর। আদ্রিক পরোয়া করল না। অরিনের দৃষ্টি উপেক্ষা করে
আলমারি থেকে নিজের শার্ট নিয়ে বেরিয়ে পড়ল অরিনকে পাশ কাটিয়ে। অরিন নির্বিকার ভঙ্গিতে আদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আদ্রিক কি মীরাকে পছন্দ করে? কেন মীরার প্রতি তার এত ভালোবাসা, এত যত্ন? মীরার প্রতি আদ্রিকের এই অসীম ভালোবাসা ও যত্ন মানতে যেন মীরার কষ্ট হচ্ছে। মানবেই বা কি করে? কেউ তার প্রিয় মানুষের ভাগ, তার ভালোবাসার ভাগ কি করে অন্য কাউকে দিবে? আদৌ কি আদ্রিক তাকে ভালোবাসে? অরিন, আমি কি ভিতরে আসবো? মার্জিয়া বেগম মন্থর কণ্ঠে বলে উঠলেন। অরিন দ্রুত দরজা খুলে দিয়ে বলে, অনুমতি কি প্রয়োজন ছিল? তুমি আমার মার সমতুল্য, যখন ইচ্ছা তখন আসতে পারো। বলতে বলতে নিজের চোখের পানিটুকু মুছে নিল অরিন। তা খেয়াল করলো মার্জিয়া বেগম। সন্দিহান দৃষ্টিতে তাকালেন তিনি অরিনের পানে। অরিন অপ্রস্তুত হাসল। মার্জিয়া বেগম বললেন, তুমি কাঁদছিলে অরিন? কোথায়? না তো। প্রত্যুত্তর করলেন না মার্জিয়া বেগম। বিছানায় বসতে বসতে বললেন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। একটু দম নিয়ে নিজের পাশে ইশারা করে বললেন। আমার পাশে এসে বসো। অরিন বাধ্য মেয়ের মতো মার্জিয়া বেগমের পাশের স্থানে যেয়ে নতজানু হয়ে বসল। মার্জিয়া বেগম স্মিত হেসে বললেন, তুমি আতিককে পছন্দ করো? মার্জিয়া বেগমের কথায় অরিন চমকে তাকালো তার দিকে। তার ঠোঁটে হাসি বিদ্যমান। বলো, করো আতিককে পছন্দ? অরিন নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। করি। মার্জিয়া বেগম চমৎকার হাসলেন প্রত্যুত্তরে। ঠোঁটে যেন তার বিশ্বজয়ের হাসি। আতিককে বিয়ে করতে চাও? মার্জিয়া বেগমের বিচলিত কণ্ঠস্বর অরিনের কর্ণকুহরে পৌঁছাতেই অরিন আকাশ সমান চমকে গেল। বিস্ফোরিত দৃষ্টিপাত নিক্ষেপ করল মার্জিয়া বেগমের দিকে। অরিনের বোধগম্য হলো না এর প্রত্যুত্তরে সে কি বলবে। তবে যদি না বলে তাহলে তার আদ্রিককে হারাতে হবে। আদ্রিককে সে কিছুতেই হারাতে পারবে না। অরিনের মনে হলো আদ্রিককে নিজের বাঁধনে ধরে রাখার একমাত্র উপায় হলো বিয়ে। বিয়ে ছাড়া আদ্রিক কিছুতেই তাকে ভালোবাসবে না। অরিন ৭-৫ ভেবে চটজলদি মাথা নাড়ালো উপর নিচ। মার্জিয়া বেগম ঠোঁট প্রসারিত করে হাসলেন। অরিনকে জড়িয়ে ধরে বললেন, আমার আতিকের জন্য তুমি ছাড়া আর কোনো ভালো মেয়ে আমি পাবো না। আমি সেই কবে থেকেই তোমাকে আতিকের বউ হিসেবে কল্পনা করে এসেছিলাম। ভেবেছিলাম আতিকের জন্য একটা লাল টুকটুকে বউ আনবো, ঠিক তোমার মতো। অরিন জবাবে হাসল। পরক্ষণেই চিন্তিত মুখে বলল, আদ্রিক রাজি না হলে? মার্জিয়া বেগম উৎসুক চোখে বললেন, আতিক আর তুমি কত বছর ধরে একসাথে আছো? প্রায় 10 বছর ধরে। কিন্তু কেন বলো তো? একটা ছেলের সাথে তুমি 10 বছর ধরে আছো, ছেলেটা অবশ্যই তোমার প্রতি অভ্যস্ত। আতিকের মনে তোমার জন্য ভালোবাসা আছে আমি জানি। আমার ছেলে অনেকটাই চাপা স্বভাবের, কাউকে সহজে কিছু বলতে চায় না। আতিক, আমরা গ্রামে যাব কাল। মার্জিয়া বেগমের কথায় আদ্রিক সোফা ছেড়ে উঠে বসল। হতবাক সুরে বলল, হুট করে গ্রামে যাওয়ার কথা বলছো কেন? কতদিন ধরে গ্রামে যাই না আমরা। তুইও তো দেশে এসেছিস, তাহলে তো যাওয়া উচিত, তাই না? মায়ের কথায় আদ্রিক সন্দিহান দৃষ্টিতে তাকালো মার্জিয়া বেগমের দিকে। মার্জিয়া বেগম তাতে থতমত খেলেন। আদ্রিক বলল, তুমি কোনো মতলবে আসছো না তো? না মানে তুমি তো গ্রামে যাওয়ার মতো মানুষ নও। ওখানে তোর দাদার ভিটেমাটি রয়েছে, তোর বাবার জন্মস্থান ওটা। বছরে তো একবার যাওয়াই উচিত। আদ্রিক প্রত্যুত্তর করল না। মার্জিয়া বেগম ফের বললেন, তুই কি যাবি আদ্রিক? মীরা যাবে? আদ্রিকের কথায় মার্জিয়া বেগমের মনে সন্দেহ জাগলো। তার ছেলে হঠাৎ মীরার কথা জিজ্ঞেস করছে কেন? আদ্রিক ফের বলল, মীরা গেলে আমি যাব, নয়তো বাদ দাও। আদ্রিকের কথায় মার্জিয়া বেগম চিন্তিত হয়ে পড়লেন। ছেলেকে গ্রামে নিতে হলে মীরাকেও নিতে হবে। মীরা গেলে তবেই আদ্রিক যাবে। তিনি তো ভেবেছেন আদ্রিককে তার বিয়ের ব্যাপারে না জানিয়ে গ্রামে নিয়ে যেয়ে একেবারে তার বিয়ের কথা জানাবেন। মার্জিয়া বেগম আর না ভেবে বললেন, হ্যাঁ, অবশ্যই যাবে মীরা। মার্জিয়া বেগমের কথায় আদ্রিক প্রত্যুত্তর করল না। মার্জিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। মার্জিয়া বেগমের যেতে আদ্রিক উঠে নিজের রুমে গেল। সারাদিন বাদে সে নিজের ঘরে প্রবেশ করেছে। না জানি মীরা এখন কি করছে। ঘুম থেকে উঠে নিজেকে তার রুমে আবিষ্কার করতে হয়তো ভীষণ চমকিয়েছে।
হয়তো তখন তাকে বসে বসে মনে বকছেও। মীরার কথা ভাবতেই আনমনে ঠোঁটের কোণে আদ্রিকের হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলো, জানি না মেয়েটার মধ্যে কি আছে, কিন্তু জানি এমন কিছু আছে যা আমাকে ভীষণভাবে টানে। আপনার রুমে আপনি আমাকে এনেছেন? আদ্রিক। মীরার প্রশ্নে আদ্রিক হচকুচিয়ে উঠল। হ্যাঁ, তুমি ঘুমাচ্ছিলে তাই? আদ্রিকের কথায় মীরার রাগ হলো। মৃদু স্বরে বলল, এই বলে আপনি আমাকে আপনার রুমে আনবেন? আদ্রিক নির্বিকার ভঙ্গিতে চেয়ে বলল, তোমার রুম অরিন দখল করে নিয়েছে, তাই তোমাকে বাধ্য হয়ে আমার রুমে আনতে হয়েছে। আদ্রিকের কথায় থতমত খেয়ে মীরা তেজি বাঘের ন্যায় মীরা যেন মুহূর্তেই চুপসে গেল। আদ্রিক ভ্রু কুচকে তাকালো মীরার দিকে। আমি এই রুমে থাকবো না, আজকে তুমি এই রুমে থাকো, কালকে আমরা সবাই গ্রামে যাব। আদ্রিকের কথায় মীরা উৎসুক নয়নে তাকিয়ে বলে, গ্রামে? কিসের গ্রাম? আমার দাদু বাড়ি। মীরা গোমরা মুখে হয়ে বলে, ইয়ামিন কখনো আমাকে ওর গ্রামের বাড়ি নিয়ে যায়নি। কথাটা বলেই নিজের মুখ চেপে ধরে মীরা। মীরার বোধগম্য হলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ইয়ামিনের কথা এমতো অবস্থায় তার একদমই বলা উচিত হয়নি। অন্যদিকে মীরার কথায় আদ্রিক ভীষণ অবাক হলো। ইয়ামিন? কে ইয়ামিন? আদ্রিক বিচলিত কণ্ঠে মীরাকে প্রশ্ন করলো। ইয়ামিন কে মীরা? তুমি না বলেছিলে তোমার কেউ নেই? মীরা শুকনো ঢোক গিলে বলল, কেউ নেই। তাহলে ইয়ামিন? রাত হয়েছে, আপনাকে এই রুমে আমার সাথে দেখলে খারাপ ভাববে। আপনি এখন চলে যান। আদ্রিক বুঝতে পারলো মীরা প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করছে, কিন্তু কিছু বলল না। চুপচাপ তটস্থ পায়ে বেরিয়ে গেল মীরার দিকে। এক নজর তাকিয়ে মীরা আদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে দরজা নিঃশব্দে বন্ধ করলো। আজ যেন কেন ইয়ামিনের কথা তার ভীষণ মনে পড়ছে। তার আর ইয়ামিনের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তাই ইয়ামিনের সাথে আজ সে থাকলে ইয়ামিন তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কি উপহার দিত? ফুলের মালা নাকি চুড়ি? না, ইয়ামিন তো তাকে কোনো বাইরে ঘুরতে পর্যন্ত নিয়ে যায়নি। তবে সে একটু বেশিই আশা করে ফেলেছে। এই সেরি, কেডা গো? মীরার দিকে ইশারা করে কথাটা বললেন বৃদ্ধা এক মহিলা। মীরা থতমত খেয়ে মুখে তার দিকে তাকিয়ে হাসলো। মার্জিয়া বেগম আর চোখে মীরাকে দেখে বললেন, আম্মা ও আদ্রিকার বান্ধবী। বৃদ্ধাকে আম্মা বলে সম্বোধন মীরা বুঝতে পারল উনি আদ্রিক ও আদ্রিকার দাদি হন সম্পর্কে। মীরা ম্লান হেসে সালাম দিল ওনাকে। মার্জিয়া বেগম মীরাকে বললেন, উনি হচ্ছেন আমার শাশুড়ির ছোট বোন, মানে আমার খালা শাশুড়ি। প্রত্যুত্তরে মীরা মুচকি হাসলো। মার্জিয়া বেগম অজান্তা খাতুনের সামনে অরিনের হাত টেনে এনে বললেন, আম্মা, ও হলো আদ্রিকের হবু বউ। মার্জিয়া বেগমের কথায় উপস্থিত সকলে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আদ্রিক পাশে দাঁড়িয়ে থাকায় কথাটি তার কর্ণকুহর পর্যন্ত গেল। আদ্রিক থমথমে মুখে নিজের মা অরিনের দিকে তাকালো। অরিনের মুখে লাজুক আভাস। লাজুক হেসে একটু পর নতজানি হচ্ছে সে। আদ্রিক বিরক্ত বোধ করলো। থমথমে গলায় বলল, এইসব কি বলছো? মার্জিয়া বেগম আর চোখে আদ্রিকের দিকে তাকিয়ে বললেন, কি বলছি মানে? ভুল কিছু কি বললাম নাকি? আমি তোর মা লাগি, তুই যে ওকে পছন্দ করিস সেটা জানি। আজ হোক কাল হোক তোদের বিয়েটা হতোই। বলে দম নিলেন মার্জিয়া। অরিনের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, হরেন মা, যাও ঘরে যেয়ে বিশ্রাম নাও। আজ রাতেই তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। অরিন লাজুক হেসে লাকেজ হাতে নিয়ে নিজের বরাদ্দকৃত ঘরের দিকে এগোলো। অরিনের যাওয়ার পর আদ্রিক তার মাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এত দ্রুত বিয়ের সিদ্ধান্তটা নেওয়া তোমার ঠিক হয়নি। মার্জিয়া বেগম ও আদ্রিকের কথোপকথন শটান হয়ে দাঁড়িয়ে শুনছে মীরা। তার মুখে রা নেই। মার্জিয়া বেগম মীরার দিকে আর চোখে তাকিয়ে কাউকে ডাক দিয়ে বললেন, মীরাকে ওর রুমটা দেখিয়ে দে, ওকে? মার্জিয়া বেগমের কথায় মেয়েটা মীরার দিকে তাকিয়ে বলে, আফা আহেন, আপনারে আপনার রুমটা দেখাই দেয়। মীরা মাথা নাড়িয়ে মেয়েটার সাথে রুমে গেল। এত সুন্দর গোছানো ও পরিপাটি ঘর দেখে মীরা অবাক হলো। এই ঘর নাকি কয়েক বছর ধরে বন্ধ পড়ে আছে, কিন্তু এই ঘরটা দেখতে নিত্যদিনের ব্যবহৃত ঘরই লাগছে মীরার কাছে। মীরা মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপু, এই ঘরটা এত সুন্দর আর পরিপাটিও একদিনেই সব করেছো কি করে?
মেয়েটি মুখ গোমড়া করে বলল, আপা মানে আপনি আমারে আপু বইলা ডাকেন না। আমি তো সামান্য কাজের মেয়ে এই বাড়ির। আপনি বরং আমাকে আমার নাম ধরেই ডাকেন। মীরা আর চোখে মেয়েটিকে দেখে বলল। নাম কি তোমার? মেয়েটি দাঁত কিলিয়ে হেসে বলে। মিলা। মীরা মুচকি হেসে বলল, বাহ, ভীষণ সুন্দর তো তোমার নাম। এত সুন্দর নাম কে রেখেছে, বাবা নাকি মা? মীরার মুখ আচমকাই কালো হয়ে গেল এ কথা শুনে। হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমার বুঝ হওয়ার আগেই বাপ মা মইরা গেছিল। তারপর চাষিগর মার খেয়ে বড় হয়েছি। তাই জানি না আমার নাম কেডা রাখছে। মীরার কথায় মীরা বলল। দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি মন খারাপ করবে এতটা। মীরা জোরপূর্বক হেসে বলে, সমস্যা নাই, আপনি ফ্রেশ হন, আমি যাইয়া আপনাদের জন্য খাবার তৈরি করি। মীরা প্রত্যুত্তরে মুচকি হাসে। মীরা চলে যেতেই মীরা লাগেজ থেকে নিজের প্রয়োজনীয় জিনিস বের করে রাখলো। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তুমি আমার ঘরে কি করছো মীরা? জামার চেন লাগানোর জন্য মীরা যেই হাত বাড়ালো, অমনি গম্ভীর রাজভারী কণ্ঠস্বর কানে এলো মীরার। আকস্মিক কথায় মীরা তবদা খেল। ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইল মীরা। এখানে তুমি কি করছো? পরিচিত কণ্ঠস্বর শুনে মীরা ঘাড় কাত করলো। আদ্রিককে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হলো। শুকনো ঢোক গিলে বলল, এই ঘরটা তো আমার জন্য বরাদ্দ করা হয়েছে, আপনি কি করছেন এখানে? আদ্রিক ভ্রু কুঁচকে বলল, এটা তোমার জন্য না, আমার জন্য বরাদ্দ করা হয়েছিল। কথা কাটাকাটির শব্দে মীরা দৌড়ে আসলো আদ্রিকের ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি পাশের রুম থেকে আপনাকে চিল্লাচিল্লি শুনে আইলাম। সবাই কয় স্বামী স্ত্রীর এত জোরে চিল্লাই ঝগড়া করা শোভাজনক না। মিলার কথায় মীরার চোখ বড় বড় হয়ে গেল। জোয়াল হা করে আদ্রিকের দিকে তাকিয়ে গেল। আদ্রিক মিটিমিটিয়ে হাসছে। মীরা রাগী চোখে আদ্রিকের দিকে তাকাতেই আদ্রিক হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল। কিসের স্বামী স্ত্রী? হ্যাঁ, মিলা চিন্তিত হয়ে বলে, ভাই সাহেব, আপনি আপনার বউকে চিনতে পারছেন না? মিলার কথায় আদ্রিক হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। মিলা চোখ বোকা চোখে তাকাতে আদ্রিক রাম ধমক দিল মীরাকে। মিলা মাথা চুলকে বলে, মীরা আপারে তো এত আগে কখনো এখানে দেখি নাই, তাই ভাবলাম মীরা আপা হয়তো আপনার বউ। মীরা জোরপূর্বক হেসে বলে, এবার আমাকে আমার রুমটা দেখিয়ে দেবে, আমার বিশ্রামের দরকার খুব। মিলা তাড়াহুড়ো করে বলে, জি অবশ্যই আপামনি, আমার সঙ্গে আসুন। খাবার টেবিলে হরেক রকমের খাবার পরিবেশন করা হয়েছে। গ্রামের বাড়ির তাজা সবজি ও নিজস্ব পুকুরের তাজা মাছ দিয়ে বানানো সব খাবার। গ্রামের বাড়িতে আসার এই এক মজা। সব খাবার পেট পুরে খাওয়া যায়। আমরা সবাই মিলে একদিন মীরার গ্রামে যাব। আমাদের কি নিবে না মীরা? খেতে বসে রসিক কণ্ঠে বলল অরিন। অরিনের কথায় সকলে এক দফা নিজের মুখে চাওয়াচাই করলো। মার্জিয়া বেগম অরিনকে শান্ত কণ্ঠে বললেন, মীরার কেউ নেই। শাহিন হুমায়ুন খেতে খেতে বললেন, এইভাবে কেন বলছো মার্জিয়া? ওর হয়তো কেউ আছে, সেটা তোমরা কেউ জানো না, তাই এইভাবে বলতে নেই। অরিন কিছুটা মন খারাপের ভান করে বলে, সো স্যাড মীরা, আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। তুমি কার কাছে বড় হয়েছ? মীরা সোজা সাপটা উত্তর দিল। এতিমখানায়। অরিন ব্যঙ্গাত্মক সুরে বলে, এতিমখানা? অনেক বাচ্চাদের সাথে, তাই না? সেও তো অনেক ময়লা হবে ওইখানটা। অরিনের এখন কথা কারোই পছন্দ হলো না, বিশেষ করে আদ্রিকের। আদ্রিক গম্ভীর কণ্ঠে অরিনকে বলল, তুইও এতিমখানায় বড় হয়েছিস, ভুলে যাস না। আদ্রিকের কথায় অরিন থতমত খেল। অপমানিত হয়ে নতজানু হয়ে খেতে লাগলো। মার্জিয়া বেগম আদ্রিকের বাহু চেপে ফিসফিস করে বললেন, কথাটা এইভাবে না বললেও পারতি আদ্রিক। ও যে মীরাকে বলেছে তা দেখোনি? আর আমি ভুল কিছু কি বলেছি? মীরার তো অপমানিত বোধ হয়নি, তাহলে অরিনের কেন হচ্ছে? নিজের অতীত ও চাইলেও ঢাকতে পারবে না। আদ্রিকের যুক্তির সাথে না পেরে চুপ করে রইলেন মার্জিয়া বেগম। সবার মন ভুলাতে তিনি বললেন, আদ্রিক, তুই তোর ভাই বোনকে নিয়ে গ্রাম থেকে দূরে কিছুদিনের জন্য ঘুরতে যাস। সবার মন ভালো হবে, তারপর না হয়
যেই কাজের জন্য এসেছি তা নিয়ে ভাববো। শেষের কথায় বিশেষ পাত্তা দিল না আদ্রিক। খাবার খাওয়া শেষে সবাইকে বলল, আদ্রিকা, নিহাল, তোরা সবাইকে নিয়ে আমার রুমে আয়। কথা শেষ করে মীরার দিকে তাকিয়ে বলল,